আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। এবার দেখো তোমাদের যে নতুন যে প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা এসছে, যেটাকে বলছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, তো সেই হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এবারের পূর্ণমান থাকার কথা 50 এবং সময় থাকার কথা 1 ঘন্টা 45 মিনিট। তো কিছুদিন আগেই সরকার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই 2024 সালে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে না, 25 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু কিছু কিছু স্কুল অলরেডি 50 নম্বরের প্রশ্ন তৈরি করে ফেলেছে। তার জন্য সেই সব স্কুলে তারা যদি সময় না পায় প্রশ্ন চেঞ্জ করার, সেখানে কিন্তু 50 নম্বর পরীক্ষা হবে। আর বেশিরভাগ স্কুলেই কিন্তু 25 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ যারা 50 নম্বর পরীক্ষা দেবে তারা প্যানিক করার কিছু নেই। তোমাদের সেই একই সিলেবাস, একই প্রশ্নের উপরেই কিন্তু পরীক্ষা আসবে, হয়তো প্রশ্নের সংখ্যাটা একটু বেশি আসবে। তো যেটা জানা যাচ্ছে বেশিরভাগ স্কুলেই 25 নম্বরের পরীক্ষা হবে, যার জন্য তোমার সময় হবে 50 মিনিট। তো ভিডিওটা একটু লম্বা হবে, তার জন্য তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। উচ্চ বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং এর জন্য তোমরা সময় পাবে 50 মিনিট। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং তোমাদের এই ভিডিও শেষে যদি মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো প্রশ্ন উত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। নাও আমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকছে কার দৌড় কদ্দৌড়, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন আর চিরদিনের। আর মাকু থেকে থাকছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। ভাষাচর্চা থেকে থাকছে বাংলা বানান, নানা রকমের শব্দ এবং প্রবন্ধ রচনা। তো এবার এই প্রশ্নগুলো কেমন টাইপের হতে পারে একবার দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গদ্য থেকে থাকছে একটা এমসিকিউ, দুটো 1 নম্বর কোশ্চেন, একটা 3 নম্বর কোশ্চেন, মোট থাকে 6 নম্বর। কবিতা থেকেও থাকছে একটা 1 নম্বর কোশ্চেন, দুটো 1 নম্বরের কোশ্চেন, একটা 3 নম্বরের কোশ্চেন, মোট 6 নম্বর। ব্যাকরণ থেকে থাকছে 4টে এমসিকিউ, মোট থাকছে 4 নম্বর। এছাড়াও সহায়ক পাঠ যেটা আছে সেখান থেকে দুটো 1 নম্বর প্রশ্ন থাকছে এবং 3 নম্বরের প্রশ্ন থাকছে একটা, মোট থাকছে 5 নম্বর। এছাড়াও নির্মিতি থেকে তোমাদের একটা 4 নম্বর প্রশ্ন থাকছে, সেখানেও তোমাদের মোট থাকছে 4 নম্বর। অর্থাৎ মোট তোমাদের কিন্তু 25 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তাহলে তোমরা দেখে নাও যে এই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথম যে প্রশ্নটি, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 6 একে 6। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো, এর 3টে অপশন আছে, মাধ্যাকর্ষণ, প্লবতা আর সন্তরণ নিয়ম। তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ। পরবর্তী যে প্রশ্ন আছে, রাত এখানে স্বাগত সান্ধ্য, এটা ক উলুতে, খ ঢোলে, গ ঘণ্টায়, ঘ শাঁখে। এর উত্তর হবে ঘ শাঁখে। যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে, কোন প্রত্যয় বলে, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। খ কৃৎ প্রত্যয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 1.4 যেটা আছে, হেসে খেলে শব্দদ্বৈতটি ড্যাশ শব্দযোগে তৈরি। তো এটা উত্তর হবে প্রায় সমার্থক শব্দযোগে তৈরি। 1.5 নিয়মিত অর্থ শব্দদ্বৈতের উদাহরণ হলো, এটা উত্তর হবে ঘণ্টায় ঘণ্টায়। 1.6 হরিণ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ। যৌগিক শব্দ যোগ রূঢ়, তার মধ্যে সঠিক উত্তর হবে রূঢ় শব্দের উদাহরণ। তাহলে আমাদের এই যে 1 এর দাগের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নিলাম। এবার 2 এর দাগের যে প্রশ্ন আছে, দেখো 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার মানুষের কথা বলেছেন? উত্তর, চিরদিনের কবিতায় কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলি হলো চাষি, কামার, কুমোর ও তাঁতি। এবার দেখো পরের প্রশ্ন, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত কোন মনীষীর নাম পেয়েছ? উত্তর লিখবে, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পেয়েছি। এবার চলে আসি পরের প্রশ্ন 2.3, স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর লিখবে, স্মৃতিচিহ্ন কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে চলে আসি 2.4, ভারতের জাতীয় মন্ত্রটি কার রচনা? উত্তর লিখবে, ভারতের জাতীয় মন্ত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
2.5 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি, বক্তা কে? উত্তর হচ্ছে বক্তা হলেন পুরন্দর চৌধুরী। তোমরা এটা পূর্ণবাক্যে উত্তর লিখতে পারো। 2.6 সোনা টিয়া তাদের পুতুলদের জন্য কি দিয়ে ভাত বানায়? উত্তর লিখবে সোনা টিয়া তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায়। তারপরে দেখো 3-এর দাগের যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3। তাহলে এর আগে আমরা যেটা করেছি 6 আর 6 12 নম্বরের প্রশ্ন। এবার দেখো 3 তিরিকে 9 নম্বরের প্রশ্ন আমরা করব। পুরন্দরের তৈরি গোলকটিকে এয়ারটাইট রাখতে হয় কেন? এতে কোন কোন ধাতু রয়েছে? দুটো ধাপের প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের মান আছে 2 এবং দ্বিতীয় প্রশ্নের মান আছে 1। উত্তর লিখবে পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কারণ ওই গোলকটি বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই উত্তপ্ত হয়ে পড়ে, আর জলের সংস্পর্শে এলে এতে এতটাই উষ্ণতা সৃষ্টি হয় যে নিমেষে বরফ বাষ্প হয়ে যায়, তাই একে এয়ারটাইট বা বায়ু নিরুদ্ধ রাখতে হয়। এবার যে দেখো সেকেন্ড যে প্রশ্নটা আছে, অর্থাৎ যার মান আছে 1, এতে কোন ধাতু রয়েছে? এর উত্তরে তোমরা লিখবে পুরন্দর চৌধুরীর তৈরি গোলকটিতে মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মেশানো হয়েছে। 3.2 মৃঢ় ওরা ব্যর্থ মনস্কাম। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর লিখবে যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে, তাদেরকেই কবি মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে, কেন মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? তার উত্তর তোমরা লিখবে সমাজের একদল লোভী ও স্বার্থ সর্বস্ব মানুষ নিজেদের নামকে চিরকালব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায়, অপরের মঙ্গলের কথা চিন্তা না করে। এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মৃঢ় বলেছেন। আর এই মৃঢ়রা নিজেদের নাম অক্ষুণ্ণ রাখতে ইট কাঠ পাথরের স্মৃতিহ্রদের নাম খোদাই করে রেখেছিল, কিন্তু মহাকালের অমোঘ নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাই বলা হয়েছে তাদের মনস্কামনা ব্যর্থ। এবার আসছে 3.3-এর যে প্রশ্নটা আছে, হোটেলওয়ালা দেখতে কেমন ছিল? নেক্সট প্রশ্ন, সে সোনাটিয়াটিকে কিভাবে সাহায্য করেছিল? উত্তর লিখবে প্রথম যে প্রশ্ন তার উত্তর, হোটেলওয়ালার মুখে ছিল ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছিল ছাইরাঙা দাড়িতে। তাকে হঠাৎ দেখলে মনে হবে সে বুঝি সদ্য ধোপাবাড়ি থেকে ফিরেছে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, অর্থাৎ সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিল, তার উত্তর তোমরা লিখবে হোটেলওয়ালা সোনাটিয়াকে খুব সাহায্য করেছিল। সে নিজের হোটেলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বিনিময়ে সোনাটিয়াকে তার হোটেলের কিছু কাজ করতে দিত। সোনাটিয়াকে নিচের ছেলেমেয়ের মতো আগলে রেখেছিল হোটেলওয়ালা, তারা যাতে বিপদে আপদে না পড়ে, এমনকি তাদের যাতে মন খারাপ না হয় সেদিকেও ছিল তার সতর্ক দৃষ্টি। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন, আমাদের টোটাল 21 নম্বরের প্রশ্ন করা হয়ে গেছে। এবার 4-এর দাগের যে প্রশ্ন তার মান আছে 4। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রথম যে প্রশ্নটা আছে 4.1 বিদ্যালয় পত্রিকায় প্রথম লেখা মুদ্রিত হওয়ার অভিজ্ঞতা, আর 4.2 তোমার প্রিয় কবি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে 4.2 যেটা আছে তোমার প্রিয় কবি, এইটাই আমি লিখছি। এখানে তোমরা কি লিখবে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পুরবী, পুনশ্চ, মহুয়া, পরিশেষ, সেজুতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, জন্মদিনে, শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, শুধু প্রথম ভারতীয় হিসাবেই নয়, প্রথম এশীয় হিসাবেও। দীর্ঘকাল একনিষ্ঠভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে কবি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ অন্তিম বিশ্রাম গ্রহণ করেন, যার সাহিত্য ও কবিতা হৃদয়কে দোলা দেয়, প্রাণকে সজীব করে
তিনি নিঃসন্দেহে আমাদের প্রিয় কবি। 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের সবকটি সাবজেক্ট করানো হয়ে গেছে, তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এর আগে বাংলার কিন্তু একটা সেট দেওয়া হয়ে গেছে, তো সেখানে আমি সিলেবাস নিয়ে বিশদে আলোচনা করেছি। তো তোমরা এই ভিডিওতে একবার দেখে নাও তোমাদের সিলেবাসটি কোন কোন চ্যাপ্টার আছে। সাহিত্যমালা থেকে তোমাদের এখানে থাকছে কার দর কত দূর, নোট বই, মেঘ, চোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, তারপরে মাকু থেকে থাকছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়। ব্যাকরণ থেকে থাকছে বাংলার বানান ও নানা রকম শব্দ, আর নির্মিতি থেকে থাকছে প্রবন্ধ রচনা অথবা চিঠি। তো এটা তোমার দ্বিতীয় সেটের প্রশ্ন। তো দেখো প্রথম যে প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 4টি, 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি অমলা দেবীর নাকি সরলা দেবীর নাকি রমলা দেবীর নাকি কাদম্বিনী দেবীর? উত্তর হচ্ছে সরলা দেবীর। 2 নম্বর, কার নাম দুন্দুভি? দুন্দুভি শব্দের অর্থ ঢাক নাকি ঢোল নাকি বাঁশি? উত্তর হচ্ছে ঢাক। 3 নম্বর, আইনস্টাইন ছিলেন সপ্তদশ, অষ্টাদশ নাকি ঊনবিংশ শতাব্দীর মানুষ? উত্তর লিখবে ঊনবিংশ শতাব্দীর মানুষ। 4 নম্বর, অসীমা যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন সেটা কোন বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড নাকি হার্ভার্ড নাকি দিল্লি? উত্তর হচ্ছে হার্ভার্ড। তারপরে দেখো 5 নম্বর চলে আসছি, সুবর্ণ যুগ আসে সোনালী ধানে, নবদিগন্তে, নীল আকাশে, সবুজ ফসলে? উত্তর হচ্ছে সবুজ ফসলে। 6 নম্বর, জনগণ মন গানটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচয় দেওয়া হয় তত্ত্ববোধিনী, দ্য বেঙ্গল নাকি যুগান্তর পত্রিকায়? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকায়। 7 নম্বর, দুমদাম এটি কি ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ নাকি অনুকার শব্দ নাকি শব্দদ্বৈত? উত্তর হবে অনুকার শব্দ। এবার দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। রবীন্দ্রনাথের কোন গানগুলি স্বদেশী গান বলে পরিচিত? উত্তর লিখবে রবীন্দ্রনাথ সপরিবারে গিরিডিতে থাকাকালীন 22 থেকে 23টি গান রচনা করেন, সেই গানগুলি স্বদেশী গান বলে পরিচিত। 2 নম্বর, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গেছে? উত্তর লিখবে ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। 3 নম্বর, মেঘচোর কাকে বলা হয়েছে? আমরা উত্তর লিখবে মেঘচোর গল্পের মুখ্য চরিত্র বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। 4 নম্বর, মানুষের কাছে নোট বই থাকাকে তুমি কি জরুরি বলে মনে করো? ঠিক আছে, এই উত্তর তোমরা লিখবে প্রত্যেকটি মানুষের অবশ্যই নোট বই থাকা উচিত, কারণ তাতে মানুষ তার প্রয়োজনীয় ও জরুরি কথা লিখে রাখে। নানা অজানা তথ্য তাতে লিখে রাখলে জ্ঞানের ভাণ্ডার বাড়বে। 5 নম্বর, গমনে সক্ষম মাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে অক্ষম গাছ হবে, গমনে সক্ষম গাছ হবে, গমনে সক্ষম একটি গাছ হলো ক্ল্যামাইডোমোনাস, আর গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। ঠিক আছে, এখানে ঠিক করে নিও, এটা ভুল আছে। ঠিক আছে, এটা ভুল আছে। 6 নম্বর, কাজী নজরুলকে দেখে নেতাজি কী করলেন? উত্তর লিখবেন নেতাজি স্বয়ং তাকে 2 হাত তুলে প্রণাম করলেন। এবার দেখো তারপরে কী বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। প্রথম যে প্রশ্ন আছে, আমার সোনার বাংলা গানটির রচনা সম্পর্কে কি জানা যায়? উত্তর লিখবে সরলা দেবীর রচনা জীবনের ঝরাপাতা গ্রন্থে জানা যায় যে চুঁচুড়াতে থাকাকালীন সরলা দেবী মাঝিদের কাছ থেকে অনেক সুর সংগ্রহ করেন এবং এই গানটি কবি মাঝিদের নেওয়া সেই সুরেই রচনা করেন। প্রশান্ত কুমার পাল অনুমান করেন বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখ জানার পর কবি তাৎক্ষণিক আবেগে গানটি রচনা করেন। ভক্তদের সূত্রে গানটি সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। 2 নম্বর, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। উত্তর লিখবে সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির
নিপুণ চিত্র বর্ণিত হয়েছে। পল্লী প্রকৃতির আপাত সুন্দর রূপেই কবি সীমাবদ্ধ থাকেননি, তার অসুন্দর, তার লড়াইয়ের ছবিও কবি তুলে ধরেছেন। সেখানে শহুরে ব্যস্ততা নেই, বৃষ্টিমুখর লাজুক তার রূপ। পাকা রাস্তা না থাকলেও সবুজ মাঠের বুকে পায়ে পায়ে তৈরি হয় পথ। জোড়া দিঘির পাড়ে তালের সারি, দূরে বাঁশ গাছ পল্লী প্রকৃতিকে মোহময় করে তোলে। বর্ষার আগমনে পল্লী প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। মজা নদী নতুন করে ফুলে ফেঁপে ওঠে, চারিদিকে সবুজের সমারোহ নতুনের বার্তা বয়ে আনে। এই পল্লী প্রকৃতিতে পচা জল, মশার উৎপাত, আকাল, দুর্ভিক্ষও আছে, কিন্তু তা পল্লী জীবনের স্পন্দনকে স্তব্ধ করতে পারে না। সবুজ ফসলে পল্লী বাংলার মানুষ তাই সোনা যুগের আহ্বান শুনতে পায়। এবার দেখো 3 নম্বর যে প্রশ্ন, জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন? উত্তর লিখবে, আমেরিকার বোস্টনে আবহাওয়া সংক্রান্ত এক আলোচনায় কার্পভ নামে এক বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘজোর বলায় পুরন্দর চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান একটি সুন্দরী মেয়ে তার মাথায় হাত বোলাচ্ছে। আত্মীয় স্বজনহীন পুরন্দর এই সেয়া পেয়ে অবাক হয়েছিলেন। 4 নম্বর দেখো, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে কি খটকা লেগে আছে, এই খটকা কীভাবে দূর হবে? উত্তর, ছেলেটির মনে সন্দেহ জেগেছিল যে ঝোলা গুড় কিসে দেওয়া হয়। সে জানতে ইচ্ছুক ছিল যে সাবান না পটকা কিসে ঝোলা গুড় ব্যবহার করা হয়। এই প্রশ্নের উত্তর সে মেজদাকে খুঁচিয়ে অর্থাৎ বিরক্ত করে জেনে নেবে, তাহলেই তার মনের খটকা দূর হবে। এবার দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 1 × 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 3 করে। জঙ্গলের পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। উত্তর লিখবে, জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে, সেগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার তা বলা যায় না। ফাঁদগুলি বহুদিনের পুরনো, মাটিতে 2 মানুষ গভীর গর্ত, তার ওপরটা লতা পাতাতে ঢেকে গিয়ে বোঝা গেছে, কিন্তু তার ওপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে, তাই সেখানে ফাঁদ পাতা আছে। হোটেলওয়ালা সেখানে একটি বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। এবার দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে, হোটেলওয়ালা কি কারণে শুরুয়াতে দাঁড়ি গোঁফ ফেলে দিয়ে রান্না করে? তো এর উত্তর তোমরা লিখবে, আগে হোটেলওয়ালার রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়ি গোঁফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল, আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় গোঁফ দাড়ি শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধে। এবার দেখো 4 নম্বর, নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 4টি। 4 × 1 = 4। নিচের বাক্যগুলিতে কোন শব্দের বানান কেন অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, তুমি কি দেশের এই দুর্দিনে চুপ করে বসে থাকবে? এখানে অশুদ্ধ বানান হচ্ছে দুর্দিনে, কারণ দুর্দিনে পদটি সন্ধি বিচ্ছেদ করলে হয় দুঃ যোগ দিনে, তাই সঠিক বানান হবে দুর্দিনে। তাহলে দীর্ঘ জায়গায় কি হবে? হস্যু হবে। আষাঢ়ের কোন ভেজা পথে এলে আমার দুর্দান্ত শ্রাবণ। তো এখানে অশুদ্ধ বানান হচ্ছে আষাঢ় আর শ্রাবণ। আষাঢ় শব্দটি একটি সংস্কৃত শব্দ, আর এটি বাংলার তৎসম শব্দরূপে আছে, তাই সংস্কৃতে থাকা বানানটি এখানে গ্রহণযোগ্য হবে, তাই শুদ্ধ বানানটি হবে আষাঢ়। আর রি র এরপর স্বরবর্ণ আছে এবং দন্তন্বয়ের আগে প বর্গের প বর্গ মানে কোনগুলো? প, ফ, ব, ভ, ম, অর্থাৎ প বর্গের ধ্বনি আছে, তাই নয়ের বদলে মূর্ধন্য হবে। এখানে সঠিক বানান হবে শ্রাবণ। তা দুটো হচ্ছে আষাঢ় আর শ্রাবণ, ঢয় শূন্যরা এখানে মূর্ধন্য। 3 নম্বর দেখো, 3 নম্বর যে প্রশ্ন, মানসিকের বিশেষ্য রূপ লেখো। 4 নম্বর, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে নিম্নরেখ পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 5 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। বৃষ্টি, মনস্কাম, নিরুদ্দেশ। আচ্ছা, এগুলো তোমরা আশা করি পারবে, তার জন্য এগুলো করলাম না। আচ্ছা, সন্ধি বিচ্ছেদগুলো তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে? বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কী হবে, মনস্কামের সন্ধি বিচ্ছেদ কী হবে, আর নিরুদ্দেশের সন্ধি বিচ্ছেদ কী হবে, কমেন্ট করবে। এরপরে দেখো, রচনা লেখো 5 নম্বর। তো
তো আমি একটু বড় করে লিখে দিয়েছি যাতে ভবিষ্যতে তোমার কাজে লাগে। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব। তো প্রথমে তোমরা লিখবে, এই নদী এই মাটি বড় প্রিয় ছিল, এই মেঘ এই রৌদ্র কি বাতাসের উপভোগ, আমরা অনেক দূরে সরে গেছি, কে কোথায় আছি। এই কোটেশনটা লিখে লিখবে। ভূমিকা দেবে, মানুষ যে পারিপার্শ্বিক অবস্থায় বাস করে তাকে পরিবেশ বলে। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, শব্দ, উত্তাপ, বায়ু, মাটি এবং সর্বোপরি মানুষের তৈরি ঘর বাড়ি রাস্তাঘাট সব মিলেই পরিবেশ। অচেতন অচেতন পদার্থ নিয়েই গড়ে ওঠে পরিবেশ। বায়ু, জল, মাটি, উদ্ভিদ, প্রাণী এগুলি হলো পরিবেশের উপাদান। ভগবান আমাদের চারপাশে সুন্দরের রচনা করেছেন, কারণ যেখানে সুন্দর সেখানেই সৃষ্টি, আর যেখানেই অসুন্দর সেখানেই ধ্বংস। সৃষ্টিকে বাঁচাতে গেলে সুন্দরকে রক্ষা করা, তাই সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য চাই সুস্থ পরিবেশ। দেখো এইটা যেহেতু আমি বড় করে লিখেছি, তোমরা এখান থেকে ছোট করে তোমরা কিন্তু লিখবে। পরিবেশ দূষণ, আচ্ছা এটা তোমাদের বলার আগে বলি, তোমাদের এটাই যে হু আসবে এই প্রশ্ন সেটা কোনো ব্যাপার নয়। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, এর আগে এক সেট করিয়েছি, এখন একটা সেট করাচ্ছি। এবার তোমাদের যদি আর এক সেট লাগে বাংলার প্রশ্ন, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমার জন্য আরও এক সেট নিয়ে আসবো। এবং সেটা কিন্তু অল্প অল্প তৈরি করা শুরু করে দিয়েছি, আর এক সেট প্রশ্ন। তোমরা কমেন্ট করবে যে তোমাদের আরও এক সেট প্রশ্ন চাই। তো এই সেটের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে করবে এবং তোমাদের বইটি খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু সাফল্য নিশ্চিত। আচ্ছা, পরিবেশ দূষণ, এই পয়েন্ট দিয়ে তোমরা কি লিখবে? পরিবেশ যখন নেতিবাচক কারণে প্রভাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তখনই তাকে পরিবেশ দূষণ বলে। আমাদের দুঃখের বিষয় হলো এই যে আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশের আজ বড় অভাব। এই অবস্থার জন্য আমরাই দায়ী, কারণ মানুষ প্রাকৃতিক শক্তির রূপান্তর ঘটিয়েছে, কিন্তু একবারও পরিবেশের ভারসাম্য রক্ষার কথা ভাবেনি ভবিষ্যতের প্রজন্মের কথা। আচ্ছা, পরিবেশের অবনতির কারণ, দেখো এইখান থেকে আমি আর পড়ছি না, আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি, তোমরা ভালো করে দেখে এটা লিখে নিও। দেখো আস্তে আস্তে আমি স্ক্রল করছি, তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এরকম পয়েন্ট দিয়ে এটা লিখবে, তারপরে এরকম প্যারাগ্রাফ চেঞ্জ করে আবার এটা লেখা শুরু করবে, ঠিক আছে? আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমাদের জন্য, যাতে তোমাদের অসুবিধা না হয়। এত বড়ই যে তোমাদের লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা এখান থেকে ছোট করে লিখবে। তারপরে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোটেশনটা, অন্ন চাই প্রাণ চাই আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কোটেশনটা তোমরা লিখবে। তারপরে ছাত্রছাত্রীদের ভূমিকা, ছাত্রনং অধ্যয়নং তপ, এই কোটেশন দিয়ে তোমরা এটা লেখা শুরু করবে, দিয়ে এইগুলো ভালো করে লিখবে। তোমাদের এই রচনাটা যদি তোমরা পরবর্তী ক্লাসে মনে করো তোমরা ইউজ করবে, তাও ইউজ করতে পারো। এটা অনেকটা বড় আমি রচনা এটা লেখানো হয়েছে, ঠিক আছে? এরকম কোটেশন দিয়ে লিখলে কিন্তু তোমাদের পরীক্ষার নাম্বারটা ভালো আসবে। তারপরে নাগরিক সচেতনতা গড়ে তোলা, পয়েন্ট দিবে, দিয়ে তোমরা এরকম লিখবে সুন্দর করে। পরের পয়েন্ট দেবে পরিবেশকে সুন্দর ও পবিত্র রাখা, দিয়ে এরকম করে লিখবে। পরের পয়েন্ট দিবে সামাজিক কাজে অংশগ্রহণ, দিয়ে এরকম লিখবে। ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে, তারা বৃক্ষরোপণের মতো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারে, রাস্তার ধারে বিদ্যালয়ে প্রভৃতি জায়গায় বনসৃজন করতে পারে। বানানগুলো একটু ভুল আছে, ওগুলো একটু চেক করে নেবে, টাইপিং মিস্টেক হয়েছে। মনস্তাত্ত্বিক দূষণ প্রতিরোধ, তোমরা এরকম করে লিখবে। তারপর সবশেষে উপসংহার, এরকম কোটেশন দিবে। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর জঞ্জাল, তো দিয়ে এরকম করে লিখবে এবং দিয়ে এই কোটেশনে শেষ করবে। আচ্ছা, পরের যে প্রশ্ন, কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানে ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুদের একটি চিঠি লেখো। আমি তোমাদের বলেছিলাম রচনা না হয় একটা চিঠি আসবে, তো অথবা থাকবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের বাংলা দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি আরও এক সেট প্রশ্ন দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমার জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং সর্বোপরি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।